স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম, তথ্য প্রযুক্তি আইন, চলচ্চিত্র সহ নানা বিষয়ে কথা বলতে আজকের আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। জনাব হাসানুল হক ইনু, আপনাকে স্বাগত জানাই আজকের বাংলাদেশে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আসার কারণে আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে, আমাদের দর্শকদের অনেক প্রশ্ন জমা হয়েছে। প্রশ্ন শুরু করার আগে আমি একটি কথা জানতে চাই যে বা মন্তব্য করতে চাই, আপনি বোধহয় এ সময় সবচেয়ে অজনপ্রিয় তথ্যমন্ত্রী। কারণ আওয়ামী লীগ মনে করে আপনি জাসদ মনে করেন যে, বা জাসদের আপনার সাথীরা মনে করেন যে আপনি আর যাই হন জাসদ নন। সাংবাদিকরা আপনার পদত্যাগ চান। প্রায় 5 দশকের রাজনীতি শেষে আপনার হাতে এখন শুধু মন্ত্রিত্ব, আর কিছু নেই বলে মনে হচ্ছে। ভাই এটা মন্তব্য করবো? জি ভাই। আওয়ামী লীগ মনে করে আমি জাসদ, আর জাসদ মনে করে আমি আর যাই হন জাসদ না, আর যাই হই জাসদ না। রাইট। আপনার 3 জন সংসদ সদস্য আপনি জানেন যে তারা আলাদা জাসদ করেছেন আপনার নেতৃত্ব না মেনে। 3 জনের তো সংখ্যা পাইনি, যাই হোক 2 জনের নাম জানি। দুইজনের নাম জানি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ মনে করে আমি জাসদ, জি, এটা তো ন্যায্য কথা। আর জাসদ মনে করে যে আমি জাসদ নাই। আর এইটা জাসদের কতিপয় নেতার কথা। জাসদের অগণিত কর্মীরা আছে, তারা রায় দিয়েছে ইতিমধ্যে। এবং এই যে কদিন আগে 11ই মার্চ সরোয়ার্দী উদ্যানে আমার মানে ব্যবস্থাপনায় একটা সমাবেশ করেছিলাম এখানে, আপনারাই সাক্ষী। সেখানে কত হাজার জাসদ কর্মী সেখানে এসছে এবং তারা ওখানে আমি বক্তব্য দিয়েছি এবং মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে আমাকে জাসদের সভাপতি হিসাবে আবার সমর্থন জানিয়েছেন। সুতরাং জাসদালারা জাসদই মনে করে, জাসদালারা আমাকে আওয়ামী লীগ মনে করে না। তবে আওয়ামী লীগ যারা, তারা জাসদ আমাকে মনে করে, এটা ন্যায্য কথা। ন্যায্য কথা আপনাকে জাসদ মনে করে, আপনি মনে অনেকে আওয়ামী লীগের মধ্যে এরকম একটা মনে হয়তো করে যে আপনি আসলে ঠিক আওয়ামী লীগের জন্য খুব উপকারী নন। আবার বিএনপি মনে করে আপনি তাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এরকম একটি সময়, এবং আপনি জানেন যে আপনি সারা জীবন সাংবাদিকদের খুব প্রিয় ছিলেন, এখন সংবাদকর্মীরা আপনার পদত্যাগ চাইছেন। আমি সংবাদকর্মীদের কথাটা বলি, জি, আমি যে একটু সংশোধন করি। জি, সংবাদ কর্মীদের জগতে কতিপয় নেতা পদত্যাগ চাইছেন, আচ্ছা, আমি দেখেছি। তো সংবাদ কর্মীরা চেয়েছেন এটা আমি এখনো মনে করি না, এবং এরকম কোনো অবস্থানও নেই। এবং সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। এমনকি যেসব নেতৃবৃন্দ আমার পদত্যাগ চাচ্ছেন তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং ব্যক্তিগত সম্পর্ক চমৎকার রয়েছে। পদত্যাগ চাওয়ার পরও এটা আমি এইভাবে দেখি যে ওরা সাংবাদিক নেতৃবৃন্দ একটা ট্রেড ইউনিয়ন নেতা, কিন্তু আচ্ছা, তো ট্রেড ইউনিয়ন নেতারা দাবি তুলবেন, এটা স্বাভাবিক, এবং দাবি তোলা অন্যায় মনে করি না আমি। এবং দাবি যখন তুলেন তখন কিছু কমতি কথা বলে, কিছু বাড়তি কথা বলে, এ নিয়ে আমি কোনোদিন কানও পাতিনি। এবং আমি ব্যক্তি হিসাবে, জাসদের কর্মী হিসাবে আমি ট্রেড ইউনিয়নের পক্ষে, সাংবাদিক কর্মচারীদের পক্ষে আমি, কিন্তু আমি মন্ত্রী হিসাবে সাংবাদিক কর্মচারী এবং মালিক পক্ষের মাঝখানে আছি। আমার সরকারের অবস্থানও তাই। যখন আমি বলবো যে আমি সরকার, আমি মন্ত্রী, তখন আমি সাংবাদিক কর্মচারী মালিকের মাঝখানে আছি। আর জাসদ কর্মী হিসাবে আমি সাংবাদিকের পক্ষে আছি, কর্মচারীদের পক্ষে আছি, তাদের দাবির পক্ষে আছি। আর এই মুহূর্তে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে যে বিষয় নিয়ে তারা আমার পদত্যাগ চাচ্ছেন আর যে দাবি তুলেছে, সেই দাবির সঙ্গে তো আমার কোনো দ্বিমতই নাই। আমি দায়িত্ব নেওয়ার পরে এবং ওয়েজ বোর্ডের দাবি উত্থাপন করার পরে দুটো ঘটনা ঘটতে পারতো। একটা ঘটনা আমি বলতে পারতাম, বা আমার সরকার বলতে পারতো যে ওয়েজ বোর্ড দিব না, এটা একটা অবস্থান। দ্বিতীয় অবস্থান হচ্ছে আমি ওয়েজ বোর্ড দিব। আমার অবস্থান তো দ্বিতীয়, আমি তো ওয়েজ বোর্ড দেওয়ার পক্ষে। শুধু তাই নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে আমি ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য কতিপয় পদক্ষেপ নিয়েছি। কি পদক্ষেপ? আমি ওয়েজ বোর্ডের একজন চেয়ারম্যান লাগে, বিচারপতি। আমি সরকারকে বলে দেন দরবার করে আমি সেই বিচারপতির নাম নিয়ে এসেছি। 1, 2, আমি চিঠি দিয়ে সাংবাদিকদের প্রতিনিধি, কর্মচারীদের প্রতিনিধি সংগ্রহ করেছি। মালিকদের কাছে চিঠি দিয়ে একটু সমস্যা আছে। মালিকরা, আমি 3 বার তাদেরকে চিঠি দিয়েছি, তারা গত 3 মাসে তারা এই চিঠির আমার সঙ্গে ঠিক হ্যাঁও বলছেন না, নাও বলছেন না। প্রথমে মালিকদের অবস্থান ছিল অত্যন্ত কড়া। তারা বলেছিল আমরা ওয়েজ বোর্ড
এই মুহূর্তে দেওয়া ঠিক মনে করি না, আমরা প্রতিনিধি দেব না, আপনারা যা খুশি করেন। এখন মালিকদের যে অবস্থাটা, সেই অবস্থানটা নাই। আমি ব্যক্তিগত যোগাযোগের মধ্য দিয়ে, উপরি আলোচনার মধ্য দিয়ে তাদেরকে অনুরোধ করেছি যে আমার সরকার মনে করে ওয়েজ বোর্ড দেওয়ার সময় হয়েছে এবং সাংবাদিকদের দাবিতে ন্যায্য, সুতরাং আপনারা প্রতিনিধি দিবেন, দিয়ে ওয়েজ বোর্ডে বসে আপনারা যা খুশি করেন, সেটা আমার মাথা ব্যথা না। সেই হিসাবে এই শেষ অবস্থাটা হচ্ছে তারা দেওয়ার পক্ষে। তবে তারা কিছু তাদের মালিকদের কিছু অর্থনৈতিক সমস্যা আছে, সেগুলো উত্থাপন করেছেন। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তাগিদ দিয়েছে। সেই সমস্যা সমাধান করার পুরো ক্ষমতা আমার নাই, এর বেশিরভাগ ক্ষমতা অর্থ মন্ত্রণালয়। তার মানে সাংবাদিক নেতারা যে অভিযোগ করছেন নবম ওয়েজ বোর্ড ঘোষণা নিয়ে তথ্যমন্ত্রী, তথ্য সচিব দীর্ঘদিন যাবত টালবাহানা, ছলচাতুরি ও মিথ্যাচার করে সাংবাদিক সমাজকে বঞ্চিত করছেন, সেটি আসলে আমি মনে করি এই যে বিবৃতিটা, এই বিবৃতিটা প্রথম কথা মিথ্যাচার করছি না, টালবাহানা করছি না। টালবাহানায় যদি করতাম তাহলে ওয়েজ বোর্ড গঠনের ৮০% কাজ আমি সমাপ্ত করেছি। বাকি থাকলো মালিক। যেই মুহূর্তে মালিকের প্রতিনিধি পাবো সেই মুহূর্তে আমি ঘোষণা করব 29 জুলাইয়ের মধ্যে যে 29 জুলাই শেষ হয়ে গেছে, তথ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে সাংবাদিকদের সাথে থাকবে না মালিক পক্ষের সাথে থাকবে। আমি 29 জুলাইয়ের ভিতরে তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছি মালিকরা প্রতিনিধি দিতে রাজি না, আপনারাই বলুন কি করবেন। সাংবাদিকদের, কর্মচারীদের একটা বক্তব্য আছে, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের আমার সহকর্মীদেরও তো বক্তব্য আছে। আমি বলেছি যে কি অবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, আমি প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার বাইরে এক পাও যাইনি। প্রধানমন্ত্রী বলেছেন ওয়েজ বোর্ড দিবেন, আমি ওয়েজ বোর্ডের কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেছেন ওয়েজ বোর্ড গঠন করার জন্য দ্রুত পদক্ষেপ নেন, মালিকদের সঙ্গে উপর্যুপরি বৈঠক করেন, আমি উপর্যুপরি বৈঠক করছি। সুতরাং আমার সরকারের অবস্থান পরিষ্কার, ওয়েজ বোর্ডের পক্ষে আছি। আপনাকে পেয়েছি, আমরা সাংবাদিকতার বাইরেও একটু আপনার প্রশ্ন করতে চাই, যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে আপনি আপনার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ, ক্ষোভ প্রকাশ করেছে অনেক মুক্তবুদ্ধির লোকজনও। আপনি ৫৭ ধারার প্রয়োজনের পক্ষে, আপনি বলছেন যে বিভিন্ন বিষয় রক্ষা করতে হলে রাষ্ট্র ধর্মের পবিত্রতার কথা আপনি বলছেন, কিন্তু আপনি জানেন আজ মানে খুলনার ডুমুরিয়ায় 29 জুলাই একটি ছাগল বিতরণ করেছিলেন, কয়েকটি ছাগল বিতরণ করেছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সকালে ছাগল বিতরণের পর রাতে একটি মারা গেছে একটি ছাগল। 30 জুলাই এ সংক্রান্ত তথ্য দিয়ে সাংবাদিক তার পেজে প্রতিমন্ত্রীর রাতে বিতরণ করা ছাগল সকালে মৃত্যু হয়েছে এটা বললেতে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এটি কিরকম একটি মানে কি? আমি চট করে একটা কথা বলি, কথা হচ্ছে যে ছাগল প্রসঙ্গেই আছে, ছাগল প্রসঙ্গে তো এই যে ৫৭ ধারা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হলে সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় না, সুপারিশও করে না। এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়, এবং আরো ঘনিষ্ঠভাবে যদি বলি এটা সরাসরি পুলিশের আওতায়। পুলিশের আওতায় এই যে ছাগলের ঘটনাটা আমি শুনেছি, আমি ডিসিএসপি কে যোগাযোগ করার চেষ্টা করেছি, আসা পর্যন্ত আমি তাদের সঙ্গে পুরো কথা বলতে পারিনি। তবে আমার কথাটা হচ্ছে যে এই জিনিসটা একটা ঘটনা ঘটেছে, এইটা বিব্রতকর ঘটনা, এবং এর ব্যাপারে কর্তৃপক্ষ আজকে আপনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি এটাতে বলেছেন তথ্য মন্ত্রণালয় তো গ্রেফতার করেনি, গ্রেফতার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমি খতিয়ে দেখবো, তারপর আলাপ করবো। আপনি আলাপ করার সুযোগ? আমি আলাপ তো নিশ্চয়ই করব। আমি এই ব্যাপারে পুরো বিস্তারিত জানতে চেয়েছি, এবং এই ব্যাপারে যেরকম অতীতে প্রবীর শিকদারের ব্যাপারে আমি হস্তক্ষেপ করে 12 ঘন্টার ভিতরে তাকে জামিনের ব্যবস্থা করে দিয়েছি। আমি এই ব্যাপারে আমি যে কথাটা আমি সকালে বলেছি এই কথাটা এখনই বলছি যে এই ব্যাপারটা আমি খতিয়ে দেখব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে প্রতিকারের ব্যবস্থা। কিন্তু অনেকেই যে বলছেন যে ৫৭ ধারার যে কোনো বিষয়ে যে আপনার কাছে আমরা প্রশ্ন করছি, কারণ আমাদের মনে হচ্ছে আপনি শুধু ৫৭ ধারা চান, আর কেউ ৫৭ ধারা পক্ষে নন, শুধু আপনি ৫৭ ধারাটা থাকুক সেটি চান। আমরা যে সংবাদ মাধ্যম বান্ধব ইনু ভাইকে পেয়েছিলাম তার থেকে সরে গেছেন ইনু ভাই, আমাদেরকে ৫৭ ধারা দিয়ে বন্দী করতে চান। হাসানুল্লাহ ইনু ভাই কোন জায়গা থেকে সরেনি। ৫৭ ধারাটা নিয়ে আমি ব্যাখ্যা করেছি। আমি প্রথমে বলেছি যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ভাই সাংবাদিক বন্ধুগণ বোনেরা, ৫৭ ধারা তৈরি আমি ইনু করিনি, এক তথ্য মন্ত্রণালয় করিনি, আপনি এটিকে প্রোটেক্ট করছেন। আস্তে আস্তে আমি এই যে প্রোটেক্ট শব্দটা আমি মনে করি সঠিক হলো না, আমি করিনি বলিনি। আমি এটা উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা সরকার পেয়েছে, আমার আগের সরকার এটা করেছে, শেখ হাসিনার সরকার এটা এখনো বহাল রেখেছে।
এইটা তথ্য মন্ত্রণালয় প্রয়োগও করে না। রাইট। 57 ধারায় যারা গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এটা সরাসরি পুলিশের ব্যাপার। এবং যখনই আমার নজরে এসেছে আমি হস্তক্ষেপ করে ব্যাখ্যা চেয়েছি কি কারণে করেছেন। কোনো সময় সরকারের পুলিশের কর্তৃপক্ষ বা বাদী হয়েছে, বেশিরভাগ সময় অন্য নাগরিক বাদী হয়েছে। এই হচ্ছে ঘটনা। 57 ধারা নিয়ে এই মুহূর্তে অবস্থানটা হচ্ছে, এই ব্যাপারে সাংবাদিক বন্ধুরা, মালিক পক্ষরা অভিযোগ তুলেছেন যে এটা গণমাধ্যমের অধিকার বিরোধী। আমরা এই ব্যাপারে পর্যালোচনা শুরু করেছি এবং এই ব্যাপারে মন্ত্রিপরিষদে আলোচনা হয়েছে। পুরো ব্যাপারটা পর্যালোচনা হচ্ছে এবং পর্যালোচনার সময় আমি আজকে এটাও বলতে পারি আপনাকে যে আপনি 57 ধারা রাখবেন কি রাখবেন না, কাটছাট করবেন কি না, এই ব্যাপারে আপনার বক্তব্য দেন। কিন্তু একটা বিষয় আমি সাংবাদিক বন্ধুদের কাছে আনবো, যে বাংলাদেশে যে ডিজিটাল পদ্ধতি চলছে, যে ডিজিটাইজেশন হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের পরে ডিজিটাল জগৎ তৈরি হয়েছে, সোশ্যাল গণমাধ্যম, সামাজিক গণমাধ্যম, ফেসবুক, টুইটার, ওয়েব পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া, এই যে ঘটনাটা ঘটছে, সেইখানে একটা নৈরাজ্য চলছে, শুরু হয়েছে কিছুটা, সেখানে উৎপাত হচ্ছে সাইবার অপরাধীদের। এই সাইবার অপরাধ আপনি সাংবাদিক বন্ধুরা স্বীকার করেন কি করেন না, আমরা সরকার বলছি সাইবার অপরাধটা মোকাবেলা করার একটা বুদ্ধি বের করা দরকার। তা না হলে আপনার নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হবে, সম্মান বিঘ্নিত হবে এবং আপনার সাংবাদিকদের সম্মান নষ্ট হবে। এই জন্য আমি শেষ করে দিচ্ছি, এই জন্য আমরা বলেছি সাইবার অপরাধের জন্য 57 ধারা। এখন এই ধারার ভিতরে যদি কোনো জায়গায় এমন কোনো শব্দ থাকে যেটাতে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়, আমি সেখানে বলবো যে আপনারা কোন কোন জায়গাটা বলেন, আমরা সংশোধন করতে রাজি আছি, পর্যালোচনা করতে রাজি আছি। সুতরাং 57 ধারা বাতিল না করলে তথ্যমন্ত্রী অপসারণ হয়ে যাবে। আমি যদি এখন আমি একটু জনাব হাসানুল হক ইনুর কাছে যেতে চাই যে তথ্যমন্ত্রীর আপনার সে পদটা একটু বাইরে থাকুক। হাসানুল হক ইনু যদি তথ্যমন্ত্রী না থাকতেন, হাসানুল হক ইনুর পছন্দের সরকার যদি আজকে ক্ষমতায় না থাকতো, আপনি 57 ধারা সমর্থন করতেন কিনা? এই 57 ধারা আপনার আদর্শের সঙ্গে যায় কিনা? আমি সাইবার অপরাধ বন্ধ করার পক্ষে। সাইবার অপরাধ 57 ধারা দিয়ে বন্ধ করতে হবে এমন কি কথা? সাইবার অপরাধ বন্ধ করার জন্য সাইবার অপরাধের জন্য আইনটা তৈরি করা হয়েছে। অন্য প্রচলিত আইনেও বিচার করা সম্ভব। সাংবাদিকদের জন্য না, প্রচলিত আইনেও বিচার, প্রচলিত আইনে করা যায় না। এটা নিয়ে আমি আইনের বিচারে যাচ্ছি না। যেরকম এভিডেন্স অ্যাক্ট, আমি কিন্তু ব্যারিস্টার না, রাইট। সাক্ষীর যে আইনটা, সাক্ষীর আইনে এমন কোনো জায়গা নাই যে ফেসবুকে যদি আমি একটা মন্তব্য করি সেটা সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য না আদালতে। এটা আপনি ভালো জানেন। সুতরাং আমি যে দণ্ডবিধি আছে, সেই দণ্ডবিধি ভেতরে আমি এখন পর্যন্ত কোনো বিধান নাই যে বিধানে আমি সাইবার অপরাধ আটকানোর মতন ব্যবস্থা। ফেসবুকের একটা মন্তব্য, সেটা তার ব্যক্তিগত পেজ, সেটা আটকাতেই হবে কেন? সেটাই তো মত প্রকাশের স্বাধীনতা। সেটাই তো মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানের বইটা আনেনি। মত প্রকাশের স্বাধীনতায় আপনি ওখানে 39 ধারাতে চলে যান, যাই দেখবেন যে এই শর্ত সাপেক্ষে আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। কি শর্ত? আপনি ধর্মীয় উস্কানি দেবেন না, আপনি চরিত্র হনন করবেন না। কি এমন লোক যে আমি ধর্মীয় উস্কানি দিতে পারি? আমি কি এমন লোক যে আমি আসলে আপনার বিরুদ্ধে কথা বললে এটা কি আসে যায়? আপনি রামুর ঘটনা দেখেছেন না? রামুর ঘটনা দেখেছেন না? ফেসবুকে একটা মন্তব্য দিয়ে যে ওই মসজিদ পুড়িয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তো আপনি অ্যাক্টের বিচার করবেন, ফেসবুকের মন্তব্যের তো না। না, ফেসবুকের একটা আমি কিভাবে, তাহলে এভিডেন্স আমি কিসে? আমার যে নরমাল আইন, নরমাল আইনে ফেসবুকের এভিডেন্স আসছে না। যে পুরাতে গেছে তাকে ধরবেন না, তাকে ধরবো, আমি বিচার করতে হবে না আমাকে? আমি কোন বিচার করব? তার ঘরে আগুন দেন? না, ঘরে আগুন দেওয়া তো উনি দেননি। উনি তো ঘরে আগুন দেননি। মনে করেন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এখন বাইতুল মুকাররমে আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা মুসল্লিরা, আপনারা তাড়াতাড়ি সোচ্চার হন। এটা ভাইরাল হয়ে এক্ষুনি 2-1 ঘন্টার ভিতরে মিছিল নেমে গেল। এখন এই যে কথাটা বললাম, আপনি ইংল্যান্ডে যান, আপনি আমেরিকাতে যান, সাইবার অপরাধ বন্ধ করার জন্য সাইবার ল হচ্ছে। কি আমরা কি করতে হবে? সাইবার ল যখন হবে না, তখন সাইবার কোর্ট হবে, সাইবার উকিল হবে এবং সাইবার জজ আলাদা হবে। না হলে এই বিচার করতে পারবেন না। যার জন্য এখন বহুত জন ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, অর্থাৎ যেহেতু জানি না। কিন্তু আমাদের আসলে ইংল্যান্ড আমেরিকার উদাহরণ যখন দিলেন ইনু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনাকে জানতে চাইবো যে ইংল্যান্ড আমেরিকাতে তো আসলে আপনারা যেটাকে ভাবমূর্তি এবং ক্ষতির কথা বলছেন, তার তো অনেক কিছু, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যা করা হচ্ছে, ট্রলের পর ট্রল, সেটি
সাইবারে করা হচ্ছে, সেটি টেলিভিশনে করা হচ্ছে, সেখানে তো তাদের কোনো সমস্যা নাই। আমাদের জন্য এত যে কোনো কিছু ভাবমূর্তি। আপনি ব্যঙ্গ করার জন্য কোনো প্রবলেম নাই, চরিত্র হননটা যে কোনো নাগরিকের জন্য অপরাধ। আমরা চরিত্র হনন কি সেটা আমরা একটু বুঝতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসানুল হক, বিরতির সময় আপনি বলছিলেন সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে। আমরা আজকে দেখেছি যে আজকে আরেকটি বৈঠকে সম্প্রচার আইন প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে আপনি বলেছেন। এটকো নেতাদের, যেটা টেলিভিশন মালিকদের যে সংগঠন এটকো, সেইটার মধ্যে যে ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব মোজাম্মেল বাবু, তিনি বলেছিলেন যে মন্ত্রিসভা যাওয়ার আগে সম্প্রচার নীতিমালার ফাইনাল ড্রাফটটা আরেকবার দেখার সুযোগ পাবেন কিনা, যদিও এটকোর মধ্যেই কেউ কেউ আসলে কমিটি মেম্বার ছিলেন। এই ব্যাপারে আপনি যদি একটু বলেন। আমি প্রথমে বলি, আমার সম্প্রচার আইনটা তৈরি করতে প্রায় ২ বছর লাগলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শেই কিন্তু আমি এই সম্প্রচার আইনের কাজটা হাতে নিয়েছি। এটা খুব জটিল কাজ এবং কঠিন কাজ আমাদের মতন দেশে আইনটা তৈরি করা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছিলেন যে আপনি উন্নত গণতান্ত্রিক দেশ, বিশেষ করে ইংল্যান্ড, তার অভিজ্ঞতাটা কাজে লাগাবেন। আপনি যেসব দেশে আধা গণতন্ত্র আছে সেসব দেশের উদাহরণ নেবেন না। এটা সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী উপর্যুপরি আমাকে সতর্ক করে দিয়েছে যে আপনি ইংল্যান্ডের ব্রডকাস্ট লটা দেখেন, সম্প্রচার আইনটা দেখেন। আমি সেইভাবেই একটা আদলে আইন চাই। এটার পরে আমি একটা অংশীজন দিয়ে একটা কমিটি বানিয়ে দিই, যে কমিটির সদস্য আমি না, আমার সচিব না, এবং সেটা বাইরের লোক দিয়ে। কারা? অংশীজন বলতে যা বোঝায় সেখানে এটকো বলেন, সাংবাদিক সমিতি বলেন, এমনকি এর বাইরে যেরকম টিআইবি, যেরকম আর্টিকেল 19 আন্তর্জাতিক একটা এনজিও সংস্থা, তাদের প্রতিনিধিরা আসে। এটকোর কতিপয় লোক না, এটকো প্রতিনিধি পাঠিয়েছে, এটকোর প্রতিনিধি প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে পার্টিসিপেট করেছে, সাংবাদিক বুলবুল সাহেবরা পার্টিসিপেট করেছে, সাংবাদিক। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের শিক্ষকরা করেছেন। যাক, বিস্তারিত যাচ্ছি না। 2 বছর এটার উপরে আলোচনা করে উপর্যুপরি দিয়েছে, ওয়েবসাইটে দিয়েছি, হার্ড কপি দিয়েছি, সংশোধনী এসছে, এবং আমার যদ্দূর স্মরণে আছে বহুত সংশোধনী আমি গ্রহণ করেছি। আপাতত চূড়ান্ত ক্যাবিনেটে যাচ্ছে। ক্যাবিনেটে গেলে নিয়মটা হচ্ছে, ক্যাবিনেট যদি পাস করে দেয় তাহলে এটা পার্লামেন্টে যাবে। এই যেই মুহূর্তে ক্যাবিনেটে পাস করলো সেই মুহূর্তে এটা আবার উন্মুক্ত হয়ে গেল, আপনি দেখতে পারবেন। এবং আপনি সেখানে যে প্রশ্নটা আজকে করেছে এটকো, আপনি পার্লামেন্টে যাওয়ার আগেও তারা বলেছে যে আমরা একটু দেখতে চাই, আমি কালকেই পাঠিয়ে দিব, দেখেন। এবং ক্যাবিনেটে যাওয়ার পরে আপনার 2-3 মাস সময় পাচ্ছেন, আপনি পার্লামেন্টে যাবে, স্ট্যান্ডিং কমিটিতে যাবে, পার্লামেন্টে ডিবেট হবে, তখন তার কিছু করার থাকবে না, করার থাকে। ওই যে স্ট্যান্ডিং কমিটিতে যখন যাচ্ছে না, তখন আপনি যে সংশোধনীগুলো পাঠান সেগুলো আমরা ফরওয়ার্ড করে দিব, সরাসরি আপনারাও দিতে পারেন, এবং সেখানে অন্তর্ভুক্ত করে আবার স্ট্যান্ডিং কমিটি সুপারিশ দিতে পারে। এবং সুতরাং এটা মানে আমি মনে করি যে বাংলাদেশে আইন তৈরির ক্ষেত্রে এত মানে সম্পৃক্ততা গণমাধ্যমের, এটা আগে কেউ করতে পারেনি, আমি এটা দাবি করছি। এবং আমি মনে করি সবচেয়ে মানে গণতন্ত্র সম্মত একটি সম্প্রচার কমিশন হবে। এবং আরেকটা কথা বলিনি, এখন এই মুহূর্তে টেলিভিশন, এই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনার কাছে একটা কাগজ দিয়েছি আমি, অনুমতি, আপনার কোনো নিরাপত্তা নাই। কিন্তু সম্প্রচার আইন আপনাকে নিরাপত্তা দেবে। ইচ্ছে মতন সরকার বন্ধ করতে পারবে না, ইচ্ছে মতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না, কমিশন আপনাকে দেখাশোনা করবে। ধরেন আজকে যদি সম্প্রচার আইন থাকতো, তাহলে যে টেলিভিশনগুলি বন্ধ হয়েছে, চ্যানেল 1 বা দিগন্ত বা ইসলামিক টিভি, তারা কি বন্ধ হতো না? বন্ধ কমিশন যদি করে আপনি কোর্টে যেতে পারবেন। কিন্তু এখনো যদি আপনি মনে করেন যে আপনি গেলে আপনার তো কোনো প্রোটেকশন নাই। ভাই, আমরা এই কথাটা বললাম হচ্ছে এই কারণে যে দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং চ্যানেল 1 যদি আমরা এরকম ভাবে বলি, যে বলা হচ্ছে, আপনি বারবার বলছেন যে এগুলো আসলে সরকার বন্ধ করে নাই, বা আমার দেশ পত্রিকার নাকি প্রেসে একটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আসলে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নাই। বিষয়টি কি? পত্রিকা, এটা হচ্ছে প্রেস, যে ছাপাখানাতে অবৈধ কাজ হওয়ার জন্য ওটা বন্ধ করা হয়েছে। আমার দেশ পত্রিকার প্রকাশনা এখন পর্যন্ত স্থগিত করা হয়নি, এবং এর ডিক্লারেশন, নিবন্ধন বাতিল করা হয়নি।
আমার দেশ পত্রিকা অনলাইনে চলতেছে, কিন্তু না চলতেছে, কিন্তু ছাপাখানা বন্ধ করে রাখার অন্য ছাপাখানা যায়, অন্য ছাপাখানা তো আপনারা বলে রেখেছেন, কেউ তো নেয় না ওদেরকে। আমরা কোন আমি তথ্যমন্ত্রী জানি না, আমি কোন নির্দেশ দিই না। আপনি তাহলে দায়িত্ব নিয়ে আমার দেশ পত্রিকায় বাইর করে দেন। কত ছাপাখানার লোক নাই, কাজ নাই, কিন্তু কেউ ছাপাখানার কাছে যাক না কেন, তারা যাক, ছাপাখানার কাছ থেকে তারা ছাপাবে। কিন্তু একটা ছাপাখানা কি এমন অপরাধে এত বছর বন্ধ থাকতে পারে? কি ছাপাইতে পারে? ওরা তো এটা রাজনীতি করছে, ওরা ইচ্ছা করে ওরা রাজনীতি করছে। ওরা ছাপালে তো সরকারের অবস্থান পরিষ্কার দেখা যাবে। ওরা না ছাপিয়ে বলতেছে সরকার বন্ধ করেছে, সরকার তো বন্ধ করেনি। সরকার শুধু ছাপাখানা বন্ধ করেছে, এবং যে কোনো অন্য ছাপাখানায়, যে কোনো ছাপাখানায় যায়, দিনকালে ছাপাখানা ছাপাতে পারে, যে কোনো দিনকাল কেন, পয়সা দিয়ে ছাপাখানায় যাবে, পয়সা দিয়ে ছাপাখানা। আমি আসলে কিন্তু তাকাবো না, ছাপাক। তাই ব্যাপারটা কি এরকম? নয় দিগন্ত চলছে, সংগ্রাম চলছে, জামাতের পত্রিকা, কিন্তু আমি হস্তক্ষেপ করেছি না, করেন না। কিন্তু আমার দেশ পত্রিকা দিন চলছে, কিন্তু আমার দেশ পত্রিকা, আমার দেশ পত্রিকাটিকে আপনি একটি পটেনশিয়াল থ্রেট মনে করেছেন কিনা? আমার দেশের পড়েই বা কে? আরেকটা জিনিস, বেগম খালেদা জিয়াকে থ্রেট মনে করি না, তা আমার দেশ নিয়ে কি করবো না? কিন্তু মানে এই উনি তো বেগম খালেদা জিয়া তো আমার মানুষ পুড়িয়ে ফেলেছে, তারপরে যখন সহ্য করেছি, আমার দেশের দুইটা। আপনি মনে করছেন যে আমার দেশ পত্রিকা আসলে বন্ধ করে নাই, ছাপাখানা ইয়া করা আছে, এবং তারা ইচ্ছা করে এটা না ছাপিয়ে সরকারের উপর দায়িত্ব ছাপাচ্ছে না। কিন্তু আপনি কি এটি খোঁজ নিয়েছেন যে আসলে ছাপাখানাটি আসলে কেন বন্ধ? ছাপাখানার যে আইন আছে সেখানে সিল করেছে, এবং এটা বিচারাধীন আছে। আদালত বললে সিল খুলে দিব। তিনটি টেলিভিশনের সম্প্রচার স্থগিত আছে। আচ্ছা, তাদের লাইসেন্স বাতিল করা হয়নি। সম্প্রচার স্থগিত আছে কেন? মানে তারা সুনির্দিষ্ট উস্কানি দিয়েছিল, এবং যখন ঢাকা শহরে হেফাজতে ইসলাম তেতুল হুজুর চক্রের উস্কানিতে যখন বাংলাদেশ অবৈধভাবে পুড়িয়ে দেওয়ার জন্য দখল করার উদ্যোগ নিয়েছিল, এবং খালেদা জিয়া সেইখানে সেই আগুনে ঘি ঢেলেছিলেন, তখন এই দিগন্ত টেলিভিশন এবং আরেকটা কি যেন ইসলামিক টেলিভিশন সরাসরি সম্প্রচারের সময় এমন উস্কানিমূলক ঘটনা মানে সম্প্রচার করেছে, বাধ্য হয়ে স্থগিত করেছি। মানে উস্কানিমূলক ঘটনা প্রকাশের জন্য বাধ্য আপনি স্থগিত করেছেন। আমরা একটু রাজনৈতিক হাসানুল হক ইনুর কাছে আসতে হবে, দর্শকদের প্রশ্ন রয়েছে। ইনু ভাই, এই কথা কি ঠিক যে আপনারা জাসদ গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সদ্য স্বাধীন করা দেশটিতে তার নীতি এবং আদর্শ এবং পরিচয় এবং রাষ্ট্র পরিচালনার যে প্রকৃতি তার বিরোধিতা করে, এবং আপনারা চেয়েছিলেন, দর্শকরা অনেক রকম মতামত পাঠিয়েছেন। আমি শফিকের কথা বলতে চাই। শফিক সাহেব তিনি বলছেন যে আপনারা জিয়ার জনপ্রিয়তা কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সেই সময় সেনাবাহিনীতে তথা অরাজকতা তার জন্য জাসদ দায়ী নয় কি? আপনি কি মনে করেন বাংলাদেশে যত রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়েছে, সংসদে আপনি জানেন যে সংসদ মানে সরকারি দলের সংসদ সদস্যরা অনেকে ইঙ্গিত করেছেন, কেউ সরাসরি বলেছেন যে আপনাদের কারণেই হয়তো আগস্টের কারণ সৃষ্টি হয়েছে, সেটিও যদি আমাদের একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে দর্শকরা প্রশ্ন করছিলেন যে আপনারা আসলে জাসদের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে আপনারা কোনো সুবিধা নিতে চাইছিলেন, এরকম একটি প্রশ্ন আসছে। অনেকে এই প্রশ্নটি খুবই করে থাকেন সামাজিক গণমাধ্যমে, যে বঙ্গবন্ধু এই 15 আগস্টে নিহত হওয়ার পর আপনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিলেন। ধন্যবাদ। প্রথমেই আজকে 1 তারিখ, আজকে অগাস্ট মাস, শোকের মাসের শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং তার এই মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং যারা খুন করেছে তাদের জন্য নিন্দা করছি, এবং তাদের বিরুদ্ধে সরকারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা যথাযথ নেওয়া হয়েছে, এবং বাংলাদেশে আর যাতে এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে সেই ব্যাপারে সবাই সতর্ক থাকা উচিত। প্রথম কথা হচ্ছে যে আমাদের জাসদ, এবং আমি জাসদের কর্মী হিসাবে 72 থেকে 15ই আগস্টের পর্যন্ত আমরা সরকারের রাজনৈতিক বিরোধী দল হিসেবে কাজ করেছি। এটা প্রকাশ্য ঘটনা, এটা কোনো লুকোনোর ঘটনা নয়। কিন্তু আমরা কখনো অবৈধভাবে বঙ্গবন্ধু সরকারকে উৎখাত বা হত্যা খুনের মাধ্যমে সরকার বদলের কোনো পরিকল্পনা বা সামরিক বাহিনীর মাধ্যমে কোনো পরিকল্পনা কখনো করিনি, অন রেকর্ড। আমরা 15ই আগস্টের যে ঘটনার পরে আমার জাসদ, তার আগে জাসদ নিষিদ্ধ ছিল। আমি হাসানুল হক ইনু ঢাকায় তখন ছিলাম, এবং আমি আত্মগোপনে ছিলাম। আমার বেশিরভাগ নেতা
মেজর এম এ জলিল থেকে সব কারাগারে ছিল কিন্তু, এবং আমরা কতিপয় লোক খালি বাইরে মুক্ত ছিলাম এবং আত্মগোপনে ছিলাম। 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে আপনি স্মরণ আছে কিনা জানি না, তৎকালীন গণমাধ্যম দেখবেন 15ই আগস্টের পরে কোনো জনগণ ঢাকা শহরে উল্লাস প্রকাশ করেনি, ঢাকা শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। 1, 2 নম্বর, 15ই আগস্টের পরে যারা খুনি, সেই খুনিদের পক্ষে কয়েকটি ট্যাঙ্ক কেবলমাত্র বেতারের সামনে, শাহবাগের এই জায়গাটায়, বঙ্গভবনের সামনে, মানে রাষ্ট্রপতির ভবনের সামনে, আর ক্যান্টনমেন্টের বাইরে কোনো জায়গায় মুভমেন্ট ছিল না। আর কিছু সেনাবাহিনীর ট্রাক ঘুরতেছিল, এই পর্যন্ত। কোনো জনগণ রাস্তায় কোনো ট্যাঙ্কের উপরে ওঠেনি। এই যে অভিযোগটা তারা দিচ্ছে, হাসান লকিনুর ট্যাঙ্কের উপরেও নাচানাচি করছে, ডাহা মিথ্যা কথা। কেন? আমি হাসান লকিনু 72-এ যখন জাসদ গঠন হয় তারপর থেকে আমি পায়জামা পাঞ্জাবিতেই আছি। আমি কোনোদিন প্যান্ট শার্ট পরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যাইনি। এটা আমি যখন ছাত্র ছিলাম প্যান্ট শার্ট পরতাম। সুতরাং আমি 2 নম্বর, আমি আত্মগোপনে ছিলাম। 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে সন্ধ্যায় আমার দলের নেতাদের নিয়ে আমরা মিটিংয়ে বসি এবং আমরা সিদ্ধান্ত করি যে আমরা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছি, তাকে সামরিক সরকার দিয়ে মানে বদল করার কোনো পরিকল্পনা নাই। সুতরাং এই খন্দকার মোশতাকের খুনি সরকার এর বিরোধিতা করতে হবে। আমরা 15, 16 তারিখ, 17 তারিখে পার্টির নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন জাসদপন্থী ছাত্র সমাজ আমরা মিছিল বের করে দিই। কি মিছিল? খুনি মুস্তাকের অপসারণ চাই, রুখে দাঁড়াও সামরিক শাসন। কয়েকদিনের ভিতরে তৎকালীন ইউপিপি, ইউনাইটেড পিপলস পার্টি, কাজী জাফর ভাই ছিলেন, মেনন ভাই নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। জাতীয় গণতান্ত্রিক মুক্তি পার্টি, জাগমুই, সিরাজুল হোসেন খান, হবিগঞ্জে বাড়ি, প্রখ্যাত বাম নেতা, এই 3 দল, জাসদ 3 দল মিলে আমরা বৈঠকে মিলে একটা প্রচারপত্র বের করি যে আমরা এই সামরিক শাসন মানি না। আওয়ামী লীগের বন্ধুদের খোঁজার চেষ্টা করেছি যারা সংসদ সদস্য ছিলেন, কারণ খন্দকার মোশতাক রাজনৈতিক ভুল করেছিলেন, উনি পার্লামেন্ট বাতিল করেনি। আওয়ামী লীগের কোনো, দুঃখের সঙ্গে বলতে হয়, আওয়ামী লীগের নেতা কোনো প্রতিবাদ করেনি কেউই, তৎকালীন যারা ছিলেন তারা। আমি বলেছি যে আমি আপনার বিরুদ্ধে ছিলাম, কিন্তু 15ই আগস্টের পরে আমি খন্দকার মোশতাকের বিরুদ্ধে, যার জন্যে খন্দকার মোশতাকের 83 দিনের শাসনকালে একটা জাসদের নেতা কর্মীকে উনি মুক্তি দেননি। 83 দিন উনি বেছে বেছে রাজাকারে মুক্তি দিয়েছেন যারা বন্দী ছিল। 2, খন্দকার মোশতাকের সামরিক বাহিনী আমার 100-র বেশি, গাইবান্ধার রুস্তম, রাজবাড়ির আবুল কালাম আজাদ সহ জিলানি, এদেরকে হত্যা করেছে, এত নির্যাতন চালিয়েছে। আমি 15ই আগস্টের পরে 83 দিন একদিনের জন্য মাথা উঁচু করে ঢাকা শহরে নিঃশ্বাস নিতে পারিনি। সুতরাং যারা এই কথাটা বলে তারা আসলে বঙ্গবন্ধুর খুনিদের আড়াল করার চেষ্টা করছে। কিন্তু ইনু ভাই, আপনার যে এই কথা আপনি বললেন, আপনি অনেক আবেগাক্রান্ত ভাবে, মানে আমার কাছে মনে হলো যে আপনার স্ট্যান্ডার্ডে অনেক আবেগী গলাতে বলেন, কিন্তু আপনার কাছে কেমন লাগে যখন সংসদে আপনি দেখেন শেখ ফজলুল করিম সেলিমের মতো সিনিয়র সংসদ নেতা, কাজী ফিরোজ রশিদের মতো ভেটারেন সংসদের সদস্যরাও এরকম মনে করেন জাসদের কারণেই আসলে 15 আগস্টের ঘটনাটা বা অগাস্টের ঘটনাটা? আমি 72 নিয়ে 75 নিয়ে এখন বিশ্লেষণ করার, আজকে যদি সেটা হতো আমি করতাম। তাহলে একটা কথা বলবো, জি, যে সেই সময়ে জাসদ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিরোধী দলে গিয়েছে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটা প্রস্তাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনি এই বিপ্লবী সরকার করেন, জাতীয় সরকার, বিপ্লবী সরকার, এবং যে দলগুলো সমর্থন করেছে যুদ্ধের, সে মৌলানা ভাসানী, শ্রদ্ধাভাজন কমরেড মনি সিং, অধ্যাপক মুজাফর, এদেরকে, মনোরঞ্জন ধর, এদেরকে নিয়ে আপনি এই একটা বিপ্লবী সরকার করেন। আপনি সেই বিপ্লবী সরকারের চেয়ারম্যান হন এবং বাংলাদেশে আপনি আগে যুদ্ধ বিধ্বস্ত দেশের একটা রাজনৈতিক পুনর্গঠন করেন, সকল মুক্তিযোদ্ধাদেরকে সরকারের অভ্যন্তরে নিয়ে আসেন। আমাদের এই প্রস্তাব গ্রহণ করেননি উনি। উনি আমাদের সাথে বিজ্ঞ পলিটিশিয়ান, উনি গ্রহণ করেনি। উনি সংবিধান দিয়েছেন, সংসদীয় পদ্ধতি অনুসরণ করেছেন, 73 সালে নির্বাচন দিয়েছেন। আমরা যখন সংসদীয় পদ্ধতিতে গেল, আমরা ওনাকে জানিয়ে বলেছি আমরা বিরোধী দল করব। এই জন্যে যে আমরা মনে করি আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করেছি, সমাজতন্ত্রের জন্য আমাদের নিজস্ব দল থাকা উচিত, এটা কোনো অপরাধ আমি মনে করি না। এবং 73 সালের প্রথম নির্বাচনে জাসদ 236টা আসনে আমরা মনোনয়ন দিয়েছি এবং সেই সময়ে আমরা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করি এবং বঙ্গবন্ধু পার্লামেন্টে আমাদের সংসদ সদস্য ছিল জাসদের।
এখন আমি কথাটা বলছি যে এই যে জাসদ নিয়মতান্ত্রিক রাজনীতির কথা চেষ্টা করেছে, কিন্তু রাজনীতির কারণে আমাদের সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, এটা লুকোনোর কোনো ব্যাপার নাই। এই নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু জাসদ বিরোধিতা করেছে বলেই বঙ্গবন্ধুর এই পরিণতি হয়েছে, এই কথাটা সঠিক না। সেই সময় মৌলানা ভাসানীর বিরুদ্ধে ছিলেন, সেই সময় সিপিবি বিরুদ্ধে গিয়েছে, সেই সময় অন্য দল বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেই সময় মার্কিনীরা চক্রান্ত করেছে এবং আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে, সেই সময় সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি হয়েছে, পাকিস্তান ফেরত এবং বাংলাদেশে ফেরত, বহু কারণ ঘটেছিল। আমি জাসদের পরে দোষ চাপিয়ে কোনো লাভ নাই। আমরা কিন্তু একমাত্র দল আওয়ামী লীগ ওই আমলে যে আমরা 15 আগস্টের পরে আমরা খন্দকার মোস্তফার বিরোধিতা করেছি, একই সঙ্গে সঙ্গে জিয়া রহমানের বিরোধিতা করেছি। আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করছেন, যে আমি আসলে এই প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু দর্শকের প্রশ্নটা একটু করতেই হচ্ছে। সারোয়ার ওনার নাম, উনি বলছেন যে জনাব ইনু এবং তার যারা ফলোয়ার ছিলেন তারা 72 এবং 75 কাজের জন্য তারা কোনো সময় দুঃখ প্রকাশ করবেন কিনা, ক্ষমা প্রকাশ করবেন কিনা 72 এবং 75 কর্মকাণ্ড, রাজনীতি ইত্যাকারের জন্য। 72 আমি কোন রাজনৈতিক অপরাধ করিনি জাসদ গঠন করে। ওকে, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার কাছে জানতে চাইবো, যৌথ প্রযোজনা সিনেমাকে কেন্দ্র করে যে অচল অবস্থা সিনেমার জগতে সৃষ্টি হতে চাইলো, অনেকেই বলছেন হাসানুল হক ইনু সেই সময় শিল্পীদের স্বার্থ না দেখে স্বার্থ দেখতে চাইছেন অন্য কারো। অনেকেই বলছেন যে, এবং যথারীতি চলচ্চিত্র প্রযোজনার লোকরাও আপনার পদত্যাগ চেয়েছেন। 23শে জুন তারা পদত্যাগ দাবি করেছেন। চলচ্চিত্র ঐক্য জোটের নেতারা যৌথ প্রযোজনার ছবি যথাযথ নিয়ম মেনে হচ্ছে না এবং আপনি তার দিকে দৃষ্টি দিচ্ছেন না, এই অভিযোগ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে ইনু ভাই, আপনার কাছে যৌথ প্রযোজনার ছবি এবং সেন্সর বোর্ডের মানে চলচ্চিত্র, আমরা যে চলচ্চিত্র ঐক্য জোটের নেতারা আসলে আপনার পদত্যাগ দাবি করেছিলেন যেহেতু যৌথ প্রযোজনার ছবি নিয়ে নিয়ম মানা হচ্ছে না বলে তাদের দাবি। যৌথ প্রযোজনার ছবি দীর্ঘদিন ধরে হচ্ছে, উত্তরাধিকার সূত্রে আমি এই নীতিমালাটা পেয়েছি এবং এটা যৌথ প্রযোজনার ছবি নির্মাণের জন্য একটা প্রিভিউ কমিটি আছে, যে প্রিভিউ কমিটিতে আমি বা আমাদের মন্ত্রণালয়ের সচিব সাহেবও বসে না, আমরা সদস্য না। এটা চলচ্চিত্র জগতের যারা পরিচালক এবং প্রযোজক তারা এটা সদস্য এবং আমার এফডিসির কর্তৃপক্ষ সদস্য। প্রিভিউ কমিটি যেটা ছাড়পত্র দেয় সেটাই নির্মাণ করে ছবি, নির্মাণের পরে যে ছাড়পত্র দেয় সেটাই সেন্সর বোর্ডে যায়। এর সঙ্গে আমার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই এবং যেই সব ছবি নিয়ে কথাবার্তা বলছে সেই সব ছাড়পত্র উনারাই দিয়েছে। উনারাই দিয়েছে, দিয়ে বাইরে আন্দোলন করে আমার পদত্যাগ দাবি করছেন। সুতরাং আমি এটা নিয়ে কথা বলতে পারি, যারা পদত্যাগ দাবি করেছেন তাদেরকে আমি বসে চা খাওয়ালাম সেদিন এবং তারা আমার সঙ্গে চা খেয়ে আমি ওই যৌথ প্রযোজনার যে নীতিমালা সেটা পর্যালোচনার জন্য একটা কমিটি বানিয়ে দিয়েছি। ইনু ভাই যে করে তারা সুপারিশ দিক আমি দেখব। ইনু ভাই, আপনি জানেন যে আমি অন্য প্রসঙ্গে যেতে চাইছিলাম, কিন্তু অনেকগুলি দর্শকের একই প্রশ্ন আছে। আপনাকে একবার শুধু একটু 30 সেকেন্ড আপনি বলবেন কিনা, যে আপনি বলছেন যে আসলে সেই সময় আপনি কোনো রাজনৈতিক অপরাধের মধ্যে আপনি জানেন না, কিন্তু জনাব তাহেরের নেতৃত্বে, কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা যে গঠিত হয়েছিল সেটিকে এক ধরনের নৈরাজ্যকর অবস্থান আপনি মনে করেন? বিপ্লবী সৈনিক সংস্থা গঠনের সঙ্গে কর্নেল তাহের এবং আমি জড়িত। বিপ্লবী আমি আমাদের সমাজতন্ত্র এবং সশস্ত্র বিপ্লবের যে দর্শনের দৃষ্টিভঙ্গির থেকে সশস্ত্র গণবাহিনী অথবা সশস্ত্র বিপ্লবী সৈনিক সংস্থার গঠন করার এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড, কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থা দিয়ে সশস্ত্র বাহিনীর ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি করিনি এবং অবৈধ ক্ষমতা দখলের কোনো উদ্যোগও নিনি। বিপ্লবী সৈনিক সংস্থা যখন কতিপয় অফিসাররা বঙ্গবন্ধুকে হত্যা করছে, কতিপয় অফিসাররা ক্ষমতা দখল করছে এবং সারা দেশে নৈরাজ্য তৈরি করছে, তখন এই নৈরাজ্যের বিরুদ্ধে উচ্চাভিলাষী অফিসারদের বিরুদ্ধে সৈনিক সংস্থা সৈনিকদের নিয়ে বিদ্রোহ করে থামানোর চেষ্টা করেছে এবং সেটা কর্নেল তাহের সেই উদ্যোগটা নিয়েছিলেন। আপনারা স্বীকার করবেন যে সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে আপনি বঙ্গবন্ধুর খুনিদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যাদের সঙ্গে খালেদ মোশাররফ সাহেব আপোষ করেছিলেন, যাদের সঙ্গে সেনাবাহিনীর অফিসাররা আপোষ করেছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের উচ্ছেদ, তাদের বিচারের সম্মুখীন করা এবং গণতন্ত্রে ফেরত যাওয়ার জন্য সর্বদলীয় সরকার গঠন করার জন্য সিপাহী বিদ্রোহ। সৈনিক সংস্থা ওখানে
কু করার জন্য সৈনিক সংস্থা কোনো কাজ করেনি। বিকল্প বাম জোট গঠন করেছে কয়েকটি সংগঠন, এটা আজকের ঘটনা। এতে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা রয়েছে। আপনি সমাজসেবী রাজনীতিতে বিশ্বাস করেন, আপনাকে তারা দলে নিবেন না এরকম একটা ঘোষণা দিয়েছে, সরাসরি বলেন না, কিন্তু সরকারের সঙ্গে সম্পৃক্ত কোনো দলকে তারা জোটে নিবেন না এরকম বলছেন। আপনি এই উদ্যোগে কিভাবে দেখেন? আমি সকল বামপন্থীদের ঐক্য চাই। আচ্ছা। এবং এটা খুবই ভালো কাজ দেশের জন্য, কারণ রাজনীতিতে ভারসাম্য আসে। আচ্ছা। কিন্তু কোনো বামপন্থী কোনো রাজনৈতিক কারণে যদি সরকারের সঙ্গে উঠা বসা করে, তাহলে সেই বামপন্থীত্ব খারিজ হয়ে যায়, এটা আমি ঠিক মনে করি না। কিন্তু একটু তো মনে খারিজ হয় ভাই। আপনি অনেকটাই আওয়ামী লীগের ভাষায় ইদানিং কথা বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর আপনার রাজনীতি আমি মুক্তিযুদ্ধের চেতনার ভাষায় কথা বলি। কিন্তু না, আপনি যখন মানে অনেক বিষয় আপনি এরকম কথা বলেন, প্রধানমন্ত্রী আপনাকে এরকমও বলেছেন যে এই কথা বলার আগে তো আপনাকে মানে আমি অনেকের কথাই বলতে শুনেছি যে আপনারা পদত্যাগ করে বলতে পারতেন, কারণ এই আদর্শ আর এই আদর্শ তো এক আদর্শ না। আমি প্রধানমন্ত্রীকে অত্যন্ত ভালো কথা বলেছেন যে সরকারের নীতির সঙ্গে যদি আপনার বিরোধ থাকে, তাহলে আপনি পদত্যাগ করে বক্তব্য দেন। তো প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। তাতে বামপন্থার কি হলো? বামপন্থা তো আর শক্তিশালী হলো যে আমি সরকারের নীতি নিয়ে সমালোচনা করতে পারি, তাহলে তো বামপন্থীরা খুশি হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে বামপন্থার সার্টিফিকেট দেয়ার মালিক জাসদও না, কমিউনিস্ট পার্টিও না। সুতরাং তারা বাম মোর্চা করেছেন, আমি খুবই খুশি হয়েছি। তাকে এখন বামপন্থার মোর্চাটাকে আরো প্রসারিত করুক। কিন্তু আমার অনুরোধ থাকবে, এই বামফ্রন্ট তো আমি 2001 সালের পরে শ্রী নির্মল সেনের নেতৃত্বে, মেনন ভাইয়ের নেতৃত্বে, জাসদের অংশগ্রহণে আমরা বামফ্রন্ট গঠন করেছিলাম। সেই বামফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কেন সবাই? এটার উত্তর দিবেন। সেই বামফ্রন্টের থেকে কেন বেরিয়ে গেলেন? আমি বামফ্রন্ট চাই, কিন্তু আল্লাহর বাস্তে যেন ভেঙেন না। কিন্তু বামফ্রন্ট কি আপনি আপনার নেতৃত্বে চান? আমার নেতৃত্বে চাই না। আপনি বামফ্রন্ট হলে আপনাকে নিলে আপনি কি সেখানে যোগ দিবেন? বামফ্রন্ট হলে আমাকে ডাকলে আমি যাই বসবো, সরকারের থেকেও বসবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সরকারের থেকেও আপনি বসতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে যে সরকারে থাকলেও বামপন্থায় যে আপনাকে ডাকবে সেটার তো কোনো সুযোগ আপনি রাখছেন না ভাই। যেমন রামপাল আন্দোলনে, যেমন শিক্ষকদের আন্দোলনে আপনারা তো কোনো আন্দোলনে থাকছেন না সেভাবে, আপনারা তো সরকারের সহযোগী হয়ে থাকছেন। রামপালের জাসদ, শিক্ষকদের ব্যাপার, নারী নির্যাতনের ব্যাপার, শিশু নির্যাতনের ব্যাপার, জাসদের পরশুদিনে তো মিছিল হয়েছে বগুড়ার ঘটনার উপরে। সুতরাং আমার দল সংসদে আছি, সরকারে আছি, রাজপথে আছি, কোনো অসুবিধা নেই। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, সবশেষ প্রশ্ন আপনাকে করতে চাই ইনু ভাই, আমাদের 2 মিনিটের মতো সময় আছে। তথ্যমন্ত্রীর কাজ আসলে কি? অবাধ তথ্য প্রবাহ এবং সংবাদ মাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আপনার সবচেয়ে বড় অবদান কি? আমরা তো বেতার টিভি স্বায়ত্তশাসন যেটা আপনার কাছ থেকে আশা করছিলাম সেটা এখনো দেখলাম না। আমার কথা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের মূল কাজটা হচ্ছে গণমাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থাপনার বিষয়টা নিশ্চিত করে দেওয়া। বাংলাদেশের গণমাধ্যম আছে বিশাল, কিন্তু এর ব্যবস্থাপনার কোনো আইন কানুন ভালোভাবে নাই, মান্দাতা আমলের আইনে চলছে, যেটার জন্য গণমাধ্যমের কর্মীরাও বিব্রত হন, মালিকরাও বিব্রত হন, এবং গণমাধ্যমের স্বাধীনতা বোধ সময় বিব্রতকর অবস্থায় পড়ে। বাংলাদেশে আর কোনোদিন যাতে কেউ গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ না করতে পারে, সেই জন্য যে আইনগুলোর ঘাটতি আছে সেই আইনগুলো তৈরি করার চেষ্টা করছে। অনেকে উল্টোটা বলেন যে আপনি আসলে গণমাধ্যমকে যাতে আসলে খুব নিয়ন্ত্রণ করা যায় সেরকমই আইন করছেন আপনি, যাতে মানুষ কেউ আর মুক্ত গলায় কথা বলতে পারে। আইন তো আমি একা করতে পারি না, আইন করতে হলে আমার মন্ত্রী পরিষদ লাগবে, পার্লামেন্ট লাগবে, এবং আমার আমলেই অংশীজনের পরামর্শের বাইরে আমি এক পাও দিনি। ইনু ভাই, বেতার টিভিকে কি স্বায়ত্তশাসন আসলে প্র্যাকটিক্যালি দেয়া সম্ভব? আমি বলি বেতার টিভি মানে এরকম একটা টিভি আমরা দেখলাম যেখানে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ছাড়া অন্য কিছু দেখানো হয়। আমি বলি যেখানে বেসরকারি টেলিভিশনকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, রাইট, সেখানে আর এই দাবির দরকার কি? বেসরকারি টেলিভিশন তো বায়াসড ইনু ভাই, বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপনের জন্য দেখানো যায় না, আমরা আমাদের পাবলিক টেলিভিশন পাইতে পারবো না। সম্প্রচার বিজ্ঞাপনের জন্য যদি না দেখতে পারেন, আমি আমার পাবলিক টেলিভিশনে সারাক্ষণ আমার ইনু ভাইকে দেখতে হবে না? আমি বলি যেখানে এটা বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের বিষয়টা একটা দাবি ছিল, সেটা আমরা দেখতে চাচ্ছি যে বেতার টেলিভিশনকে কিভাবে একটা নতুন ব্যবস্থাপনা নিয়ে যাওয়া যায়, সেটা অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। জনাব হাসান আলী, আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। ধন্যবাদ তথ্যমন্ত্রী এবং শুভরাত্রি আপনাদের।